এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম রাষ্ট্রপতি আমাদের চাকুরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি তার ন্যায় বিচার করলেন। রাষ্ট্রপতি ৯ নং আদেশ বলে ৮ জন সামরিক অফিসারকে চাকুরিচ্যুত করা হয়। নূর ও আমিও ছিলাম তাদের মধ্যে। মাসখানেক পর জুলাই মাসের শেষার্ধে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে। বাইরে ইলশে গুড়ির বৃষ্টি হচ্ছে। হুদা ভাবিও এসে গেছেন, কিন্তু হুদা ভাইয়ের পাত্তা নেই। বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা। ভীষণ শুকনো তার মুখ, অস্বাভাবিক গম্ভীর তিনি। এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোনায় গিয়ে বসলেন তিনি। বোঝা যাচ্ছিল কারোর সাথে কথাবার্তা বলার তেমন একটা ইচ্ছে নেই তার। সদা উচ্ছল হুদা ভাই এত নীরব কেন? ব্যাপারটা খুবই অস্বাভাবিক ঠেকল। এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে হুদা ভাই? কোনো অঘটন ঘটেনি তো? না, কিছু না। নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি। নিম্নি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। হঠাৎ হুদা ভাই নিম্নিকে ডেকে পাশে বসালেন। প্রশ্ন করলেন, আচ্ছা নিম্মি, ধরো এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা ওলট পালট হয়ে গেল, তোমাদের এই সুখ কেউ কেড়ে নিল, তখন কি করবে? নিম্নি অবাক বিস্ময়ে হুদা ভাইকে ভালো করে দেখে নিয়ে বলল, আজ আপনার কি হয়েছে হুদা ভাই? কি সব এলোমেলো বলছেন, কিছুই বুঝতে পারছি না। বলেন না কি হয়েছে। আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছি। ডালিম ঢাকা থেকে কোনো খবর পেয়েছো? জিজ্ঞেস করলেন কর্নেল হুদা। না তো, তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম। প্লিজ হুদা ভাই, রহস্য বাদ দিয়ে বলেন না কি হয়েছে, ব্যাপার কি? যা হবার নয় তাই হয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার ৯ প্রয়োগ করে আর্মি থেকে ৮ জন অফিসারকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তুমি এবং নূরও রয়েছো এই ৮ জনের মাঝে। খবরটা অপ্রত্যাশিত, তাই হজম করতে কিছুটা সময় লাগলো। নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম, জান, টেক ইট ইজি, নিজেকে সামলে নাও। ডোন্ট গেট আপসেট অ্যান্ড স্পয়েল দ্য পার্টি। লেট দিস বি ওভার, দেন উই শ্যাল থিঙ্ক অ্যাবাউট ইট। নাও বি ব্রেভ অ্যাজ ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যান্ড অ্যাক্ট লাইক এ গুড হোস্ট, ওকে? মেয়ে মানুষ, তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতি নিম্মির। তবুও সেদিন অতি কষ্টে সবকিছুই সামলে নিয়েছিল সে। অতিথিদের কেউই কিছু বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে। খবরটা তখন পর্যন্ত কেউ জানতো না। পার্টি শেষে একে একে সকল গেস্ট বিদায় নিয়ে চলে গেল। থেকে গেলেন শুধু হুদা ভাই ও ভাবি। ভাবিকে খবরটা দেয়া হলো। খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন। আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি। নিম্মিও আর নিজেকে সামলে রাখতে পারল না, ক্ষোভে কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে। ইউনিফর্ম ত্যাগে বাধ্য হওয়ার পর জীবিকা অর্জনে তেমন কোনো অসুবিধা হয়নি। মেজর নূর ও আমি আমার কনিষ্ঠ ভ্রাতা স্বপনের সাথে ব্যবসায় যোগদান করি। আমার ছোট ভাই স্বপনের সাথেই ব্যবসা করব ঠিক করলাম। সে ব্যবসাতে অভিজ্ঞ। MBA-তে ভালো রেজাল্ট করার পর থেকেই ব্যবসা করছে স্বপন। কর্নেল আকবর ও মেজর শাহরিয়ার ইতিমধ্যেই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছে আমরা চাকরিচ্যুত হওয়ার পর। মেজর শাহরিয়ার শেরি এন্টারপ্রাইজ নামে কোম্পানি খুলে ব্যবসা শুরু করলো। কর্নেল আকবর আমাদের সাথে যোগ দিবেন ঠিক করলেন। স্বপন, কর্নেল আকবর, মেজর নূর এবং আমার নামের প্রথম অক্ষর দিয়ে গঠন করা হলো স্যান্স ইন্টারন্যাশনাল। চাকরিচ্যুত হওয়ায় বাধ্যবাধকতার ঝামেলা অনেক কমে গেল। অবাধে সব জায়গায় ইচ্ছামতো যোগাযোগের সুযোগ পেলাম আমরা। সরকার ও সরকারি দল আমাদের প্রতি বিরূপ থাকলেও অনেক হিতৈষী এবং সুজন ব্যবসায় আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। ক্ষেত্র বিশেষে ঝুঁকি নিয়েও অনেকে আমাদের সাহায্য করেছেন। তাদের সেই সাহায্য ও আন্তরিক সহযোগিতার ঋণ কখনোই শোধ করার নয়। পরিচয় নেই এমন অনেকেও সেই দুর্দিনে নাম শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সহানুভূতির সাথে। ছোটখাটো ইম্পোর্ট এবং সাপ্লাইয়ের ব্যবসা আমাদের অল্প সময়ের মধ্যেই বেশ জমে উঠল। টাকা পয়সার আমদানি হচ্ছিল ভালোই। IRDP-তে সাপ্লাই কন্ট্রাক্টর হিসেবে দেশের প্রায় সবখানেতেই কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। এতে করে সব মহলের সাথে যোগাযোগ রক্ষা করার বিশেষ সুবিধা হয়েছিল আমাদের। শহর বন্দরে গ্রামে গঞ্জে ঘুরে সর্বস্তরের লোকজনদের সাথে মিশে বিভিন্ন বিষয়ে তাদের মনোভাব বোঝার সুযোগ হয়েছিল আমাদের। বুঝতে পারছিলাম সরকারের অপশাসন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ। যেখানেই গেছি পরিচয় জেনে লোকজন সম্মান দেখিয়েছেন, শ্রদ্ধার সাথে নিঃস্বার্থভাবে যতটুকু সম্ভব সাহায্য করেছেন আমাদের কাজে। এভাবেই কাটছিল আমাদের সময়। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আমাদের অন্তিম বৈঠক। শেখ সাহেব নূর এবং আমাকে দেখা করতে বলেছিলেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সেটা সম্ভব হয়নি। আমাদেরকে মনে করিয়ে দেয়া হলো। আমরা গেলাম তার সাথে দেখা করতে। গেলাম আমি ও নূর 32 নম্বরই দেখা করতে। সালাম দোয়া বিনিময়ের পর
শেখ সাহেবই শুরু করলেন, দেখ, আমার কিছুই করার ছিল না। নেহায়েত অপারগ হয়েই তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। জানি আমার এই সিদ্ধান্তে মনক্ষুণ্ণ হইছস তোরা, হওয়াটাই স্বাভাবিক। আমি তোদের জন্য কিছু একটা করতে চাই। বিদেশে দূতাবাসে চাকরি করতে চাইলে সেই ব্যবস্থা কইরা দিতে পারি। ব্যবসা করতে চাইলে নাসের রে কইয়া সেই ব্যবস্থাও কইরা দিতে পারি। ওর অনেক ধরনের ব্যবসা আছে, তার সাথেও তোরা যোগ দিতে পারস। চাচা, আমরা সৈনিক মানুষ, সেনাবাহিনীর চাকরি স্বেচ্ছায় নিয়েছিলাম, টাকা পয়সার লোভে নয়, সম্মান এবং দেশের সেবা করার জন্যই। সেটাই যখন আপনার বিচারে হারাতে হয়েছে, তখন আপনার কাছে আমাদের আর অন্য কিছুই চাওয়ার নাই। এরপরও আপনি আমাদের জন্য যদি কিছু করতে চান, সেটা আপনার মহানুভবতা। আপনি আমাদের জন্য দোয়া করবেন, সেটাই যথেষ্ট। রিজিকের মালিক আল্লাহ। খেয়ে পরে বাঁচার মতো কিছু একটা করতে পারবো আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ। জানি না আর দেখা হওয়ার সুযোগ হবে কিনা। বেয়াদবি নেবেন না চাচা। একটা কথা আপনাকে বলে যাই, আপনার আশেপাশে যারাই সর্বক্ষণ আপনাকে ঘিরে রাখছে, তাদের বেশিরভাগই মতলববাজ। দেশের অবস্থা এবং জনগণ সম্পর্কে তারা আপনাকে সঠিক কথা বলে না। যা শুনলে আপনি খুশি হবেন, চাটুকাররা সেটাই বলে থাকে মতলব হাসিল করার জন্য। খোদা না করুক তেমন দুর্দিন যদি কখনো আসে, তবে এদের কেউই আপনার সাথে থাকবে না, চলে যাবে নতুন আশ্রয়ের সন্ধানে। তখন সেই অবস্থার জন্য সব দায় দায়িত্ব আপনার উপরই আরোপ করা হবে এবং অবস্থার মোকাবেলাও করতে হবে আপনাকেই। আপনি সব সময় বলে থাকেন যে দেশের জনগণকে আপনি ভালো করে চিনেন, কিন্তু আজ আমি বলে দিচ্ছি, জনগণ থেকে বর্তমানে আপনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কিংবা আপনাকে করা হচ্ছে। আপনি আমাদের স্নেহ করেন, আমাদের চাকরিচ্যুত করে আপনার কতটুকু লাভ হয়েছে সেটা আপনি ভালো বোঝেন। তবে আমরা কিন্তু বরাবরই আন্তরিকভাবে আপনার ভালোই চেয়েছি। আল্লাহ পাক আপনাকে অনেক দিয়েছেন, আপনার তো আর চাওয়া পাওয়ার কিছুই থাকতে পারে না। চার্টার দল ছেড়ে দেশ ও জাতির নেতা হওয়ার চেষ্টা করা উচিত আপনার। তারই মধ্যে রয়েছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও পরিশ্রমের সার্থকতা। শেখ সাহেব আমার কথাগুলো চুপচাপ শুনছিলেন আর পাইপে মৃদু টান দিচ্ছিলেন। তিনি কিছু বলছেন না দেখে আমি বললাম, আমরা তাহলে এবার আসি। তিনি অনুমতি দিলেন। আমরা বেরিয়ে এলাম 32 নম্বর থেকে। অত্যন্ত আন্তরিকতার সাথেই কথাগুলি বলেছিলাম তাকে, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি বলেই। এর কতটুকু তিনি বুঝেছিলেন জানি না। এবার যে অধ্যায়টি পাঠ করব, এর নাম আর্মি এবং রক্ষী বাহিনীর প্রতি শেখ মুজিবের মনোভাব। জেনারেল শফিউল্লাহর 1987 সালে 28 আগস্ট লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতকে, যেটা পরে 3রা সেপ্টেম্বর 1987 সালে স্থানীয় দৈনিকগুলিতে প্রকাশিত হয়েছিল, তাতে শেখ মুজিবের সেনাবাহিনী এবং রক্ষী বাহিনীর প্রতি তার মনোভাবের বিশদ প্রতিফলন ঘটে। প্রশ্ন: আওয়ামী লীগ সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক নাকি ততটা ভালো ছিল না, কথাটা কি সত্য বলে আপনি মনে করেন? উত্তর: আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা ছিল, কিন্তু পুরো সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কিনা তাতে সন্দেহ আছে। প্রশ্ন: স্বাধীনতার পর আপনাকে কেন চিফ অব স্টাফ নিযুক্ত করা হলো? উত্তর: এটা রাজনৈতিক সিদ্ধান্ত, ওসমানী সাহেবের কোনো সিদ্ধান্ত নয়। প্রশ্ন: রক্ষী বাহিনী গঠন করার আগে আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে কি আপনার সঙ্গে কোনো আলাপ আলোচনা করেছিল? উত্তর: না, তবে গঠন করার পর আমাকে বলা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী শক্তি হিসেবে। তবে লোকমুখে আমি শুনেছি যে রক্ষী বাহিনী গঠন করা হচ্ছে আর্মড ফোর্সের জায়গা পূরণের জন্য। প্রশ্ন: সামরিক বাহিনীর সাথে রক্ষী বাহিনীর সম্পর্ক কেমন ছিল? উত্তর: সম্পর্ক ভালো ছিল না। তার কতগুলো কারণ ছিল। তখন গুজব ছড়িয়েছিল যে রক্ষী বাহিনীকে আর্মির জায়গায় বসানো হবে। নতুন বাহিনী হিসাবে রক্ষী বাহিনীকে তখন সবকিছুই নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছিল। এদিকে আর্মি দেখছে তাদের সেই পুরাতন অবস্থা। এগুলো দেখে আর্মড ফোর্সের অনেকের মনে আঘাত লাগে, যার ফলে সম্পর্কটা খারাপ রূপ নেয়। তবে এই ব্যাপারে সরকার একটা ভুল করেছিলেন, তা হলো রক্ষী বাহিনীকে পাওয়ার অফ অ্যারেস্ট অ্যান্ড সার্চ দেওয়া। এতে সামরিক বাহিনীর অনেকেই ক্ষুব্ধ এবং চিন্তিত হন। শুধু তাই নয়, রক্ষী বাহিনী এই সময় সেনাবাহিনীর অনেক অফিসারকে লাঞ্ছনা পর্যন্ত করে। অবস্থা দেখে মনে হচ্ছিল রক্ষী বাহিনীর ক্ষমতা সেনাবাহিনীর চেয়েও বেশি। প্রশ্ন: শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর উন্নতির পক্ষে ছিলেন না, এ কথা কি সত্য? উত্তর: হ্যাঁ, আমি বলবো এ কথা সত্য। প্রশ্ন: গাজী গোলাম মোস্তফার সাথে লেডিস ক্লাবে মেজর ডালিমের অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনীর চিফ অব স্টাফ হিসাবে কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন? উত্তর: যখন গোলমালের খবর আমি জানতে পারি, তখন ডালিমের পক্ষ হয়ে বঙ্গবন্ধুর কাছে যাই
এর একটা বিচারের জন্য। বঙ্গবন্ধু আমার উপর রেগে গেলেন। তখন আমি বললাম, বঙ্গবন্ধু, আমি যদি আমার অফিসারদের জন্য না বলি তাহলে কে বলবে? গাজী গোলাম মোস্তফার এই ঘটনা আপনি তদন্ত করে দেখুন। আপনি যদি এই ব্যাপারে সাহায্য চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। যেহেতু ওরা গাজীর বিরুদ্ধে এবং আমিও তাদের পক্ষে, তাই গাজীর বিরুদ্ধেই বলেছি। তাই তিনি খুব খুশি হননি। তিনি শুধু বললেন, শফিউল্লাহ, আপনি জানেন কি যে আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন? আমি বললাম, আমি জানি স্যার। আমি আমার জন্য কথা বলছি না, আমি কথা বলছি আপনার জন্য স্যার। মানুষ আপনাকে সত্য বলেনি। ওই সময় জিয়া ও সাফায়েত জামিলও সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন, তারপর কি হলো? উত্তর, তারপর আমরা ওখান থেকে কোনো বিচার না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে আসি। পরে দেখা গেল সরকার মেজর ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করলেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হলো শেখ ভাতৃদ্বয়ের। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1974 সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যিই এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে। দুই ভাইয়ের একই সাথে বিয়ে। শেখ জামাল ইতিমধ্যে যুগোস্লাভিয়ায় গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে, কিন্তু ওখানকার পরিবেশ ভালো না লাগায় পরে কিছুদিন স্যান্ডহার্টসে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশনড অফিসার হিসেবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লাহর নিজস্ব ইউনিট 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, কিছুটা নিয়ম বহির্ভূতভাবেই। বিয়ে হয়েছিল নতুন গণভবনে। বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়। মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পর দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর। এই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত, অনাহার ক্লিষ্ট, হাড্ডিসার মুমূর্ষু মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। 1972 সালে কোনো এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন, কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে। তার এই খায়েশটাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে। কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাৎ। বিয়ের ব্যাপারটা হয়তোবা ছোট, কিন্তু এ বিষয়টা বেশ আলোচিত হয়েছিল সব মহলেই। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় অনেক নেতাই ছিলেন মুজিব বিরোধী। সেনা পরিষদের নেতাদের সাথে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসন কার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকেই দায়ী করতেন। কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটাই তাদের ছিল না। জনাব তাজউদ্দিনের পর তারা আরও অসহায় বোধ করতে থাকেন। অন্যান্যদের মধ্যে খন্দকার মোস্তাক আহমদ, জনাব কামরুজ্জামান, জনাব তাহির উদ্দিন ঠাকুর, জনাব AR মল্লিক, জনাব MR সিদ্দিকী, জনাব নুরুল ইসলাম মঞ্জুর, জনাব রিয়াজউদ্দিন ভোলামিয়া, জনাব আব্দুল মালিক উকিল, জনাব ফণীভূষণ মজুমদার, জনাব মনোরঞ্জন ধর, জনাব ফরিদ গাজী, জনাব আব্দুল মান্নান প্রমুখ সেনা পরিষদের নেতাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম আমার প্রাণনাশের 2য় প্রচেষ্টা। উত্তরবঙ্গে কর্মক্ষেত্র পরিদর্শন করতে যাবার সময় ওই ঘটনা ঘটে। 1975 সালের প্রথমার্ধে সারিয়াকান্দি এবং ধুনটেতে তখন আমাদের প্রজেক্টের কাজ চলছে। একদিন আমার উপর দায়িত্ব পড়লো কিছু মেশিনপত্র নিয়ে প্রজেক্ট পরিদর্শনে যেতে হবে। স্বপন ব্যবসার কাজে দেশের বাইরে, নৌরও বিশেষ একটা কাজে ঢাকাতেই আটকে পড়েছে। তাই বাধ্য হয়েই আমাকে ওই দায়িত্ব নিতে হয়েছিল। ট্রাকে মাল ভর্তি করে রওনা হলাম। আমি নিজের গাড়িতেই যাব, কারণ আমাকে তাড়াতাড়ি আবার ঢাকায় ফিরতে হবে অন্য আরেকটি কাজে। আরিচা ঘাটে পৌঁছে দেখি ফেরি বিভ্রাট। নগর ঘাটে পৌঁছালাম বেশ রাত করে। রাতে ড্রাইভ করা সেই সময় ছিল বিপজ্জনক, তাই ঠিক করলাম ঘাটেই রাতটা কাটিয়ে ভোরে রওনা দেব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রায়ই উত্তর এবং পশ্চিমাঞ্চলে যাওয়া আসা করতে হয় নগরবাড়ি ঘাট দিয়ে।
ঘাটের ছাপড়া বেড়ার একটা রেস্টুরেন্ট বিশেষ পরিচিত। সবসময় এই রেস্টুরেন্টই খাওয়া দাওয়া করে থাকি আমরা যাত্রাকালে। সেই সুবাদে মালিক হাজী সাহেবের সাথে বেশ হৃদ্যতা হয়ে গেছে। আমাদের সব সময় বিশেষ খাতির যত্ন করে পছন্দ মাফিক টাটকা মাছ রেঁধে খাওয়ান হাজী সাহেব। হাজী সাহেবকে সমস্যাটা বোঝাতে বললাম, হাজী সাহেব, রাতটা তো এখানেই কাটাতে হয় আজ। হাসি মুখে হাজী সাহেব জবাব দিলেন, কোনো অসুবিধা নাই স্যার, চৌকি একটা পাইতা দিমু, বিছানাপত্র বাসা থেকে আইনা দিমু, মশারিও একটা লাগাইয়া দিমু। রাতের খাবারের পর বাইরে বেরিয়ে দেখি আমার ট্রাক ড্রাইভার এবং অন্য সবাই 29 খেলছে ট্রাকের পাশেই। ঘুম আসছিল না, ভাবলাম ওদের সাথে কিছুক্ষণ তাসই খেলা যাক। অল্প সময়েই খেলা জমে উঠল। খেলা ভীষণ জমেছে। কখন মধ্যরাত্রি পার হয়ে গেছে টেরও পাইনি। হঠাৎ করে স্টেনগানের ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পেলাম কাছেই। নিরাপত্তার জন্য সবাইকে ট্রাকের নিচে শুয়ে পড়তে বলে নিজেও কাভার নিলাম। ট্রাকের নিচে শোয়া অবস্থা থেকে দেখলাম হাজী সাহেবের রেস্টুরেন্টকে টার্গেট করেই দুজন লোক এক নাগারে গুলি ছুড়ে চলেছে। পাশে দাঁড়িয়ে আছে একটা জিপ। মিনিটখানে গুলি বর্ষণ করে লোক দুটো জিপে ওঠার পর জিপটা উত্তর দিকে চলে গেল, হাজী সাহেবের বাসার দোকানের কাছেই। গোলাগুলির আওয়াজ থামতেই তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে। আমরাও বেরিয়ে এলাম ট্রাকের নিচ থেকে। আমাকে অক্ষত অবস্থায় দেখতে পেয়ে হাজী সাহেব দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বেচারা নিজেকে সামলাতে না পেরে বাচ্চাদের মতো কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ মেহেরবান, শুকর আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লাহ মেহেরবান। অন্যরা বুঝতে না পারলেও আমি আর হাজী সাহেব ঠিকই বুঝতে পেরেছিলাম কি উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। পরদিন অতি প্রত্যুষে ট্রাক ড্রাইভার ও অন্যান্যদের গন্তব্যস্থানে চলে যাবার নির্দেশ দিয়ে আমি ঢাকায় ফিরে এলাম। এই ঘটনার ব্যাপারে বিশেষ ঘনিষ্ঠ মহল ছাড়া অন্য কারো সাথেই আলাপ করলাম না। এরপর থেকে নেহায়েত প্রয়োজন ছাড়া আমি ঢাকার বাইরে তেমন একটা যেতাম না। বাইরের কাজ দেখাশোনার দায়িত্ব নূর ও স্বপনকেই নিতে হয়। এবার যে অধ্যায়টি পাঠ করব, এর নাম শেখ মুজিব নিজেই তার পতনের জন্য দায়ী ছিলেন। দুঃখজনক পরিণতির জন্যে অন্য কেউ নয়, স্বয়ং তিনিই দায়ী। পৃথিবীর ইতিহাসে কজন নেতা দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছেন, কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি। দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও প্রশ্রয় পেয়েছে। পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না। তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল যথেষ্ট। ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কান কথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন। তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনার শক্তিও হারিয়ে ফেলেন। শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করা যায়। যুব নেতাদের দৌরাত্মে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায়। দেশে দুর্ভিক্ষ, প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে। প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংঘটিত হয়েছে। তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেয়া হতো। প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংঘটিত হয়েছে। তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেয়া ছাড়াও দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছিল। পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে, নফল নামাজ আদায় করেছে, সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে। আওয়ামী লীগ সরকারের অপশাসন শেখ মুজিবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। বাকশালী এক নায়কত্ব সৃষ্টি করে তিনি তার দলের মধ্যেও অন্তবিরোধ তীব্র করে তোলেন। তার এই সিদ্ধান্তকেই মেনে নিতে পারেননি দলের অনেকেই। বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হলো। শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ, লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন। তিনি বুঝতে পেরেছিলেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে। এই পার্টি দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা আর সম্ভব নয়। তাই তিনি পার্টির বিলুপ্তি ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন। লোকজন ভাবল তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলুষিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সে জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের। কিন্তু সে আশা অল্প সময়েই কর্পূরের মতো বিলীন হয়ে গেল। দেখা গেল পার্টির বিলুপ্তি ঘোষণা করে তিনি যে বাকশাল গঠন করলেন, সেখানে ক্ষমতা বলয়ে স্থান পেল ধিকৃত গাজী গোলাম মোস্তফা, মনসুর আলী এবং শেখ মনি অ্যান্ড গংরাই। তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ।
যাদের অপকর্মের বদৌলতে আওয়ামী লীগ সংগঠন হিসাবে জনগণের আস্থা হারিয়েছিল। তাদের নিয়েই দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব। জনগণ হতাশ হয়ে পড়ল। পার্টি বিলুপ্ত করলেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব। বাকশাল গঠনের মধ্য দিয়ে আর একটি জিনিস পরিষ্কার হয়ে উঠল। রাষ্ট্রীয় ক্ষমতা বলয়ে পাকাপোক্তভাবে অধিষ্ঠিত করা হলো তার পরিবারবর্গকে। ব্যাপারটা এমনই যেন পুরো দেশটাই শেখ পরিবারের ব্যক্তিগত জমিদারি। আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়েই। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার। শুরু হলো আমাদের নিজস্ব পরিকল্পনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে গোপন সংগঠন। সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের একনায়কত্ব ও বাকশালের পতন ঘটাতে হবে। বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি। প্ল্যানিং স্টেজের এক পর্যায়ে একদিন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ খন্দকার সেনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে। মিটিংয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক পরিস্থিতি ও শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি বানাবার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রশিদ অভিমত প্রকাশ করে যে শেখ মুজিব যদি একবার পাকাপোক্তভাবে ক্ষমতায় আসন গেড়ে বসে তবে তার স্বৈরাচারী সরকারের জোয়াল থেকে দেশবাসীকে মুক্ত করা খুবই দুরূহ হয়ে পড়বে। রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার কারণে স্বৈরশাসনের অবসান ঘটানো তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই অবস্থায় সে ও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোস্তাকের নেতৃত্বে একটি বিকল্প সরকারের কথা চিন্তা ভাবনা করেছেন। এ ব্যাপারে সেনা পরিষদের নেতাদের অভিমত কি তা জানতে চায় লেফটেন্যান্ট কর্নেল রশিদ। লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক দুজনেই মুক্তিযোদ্ধা। সেই সময় লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক যথাক্রমে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও প্রথম বেঙ্গল লেন্সার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছিল। দুটো ইউনিটই তখন ঢাকায়। দুজনেই সেনা পরিষদের নেতৃবৃন্দের কাছে সুপরিচিত। তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই লেফটেন্যান্ট কর্নেল রশিদকে সেনা পরিষদের সিদ্ধান্তের কথা খুলে বলা হলো। সব শুনে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখল যৌথ উদ্যোগে অভ্যুত্থান সংগঠিত করার। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হলো অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে সেনা পরিষদের। আলোচনা সাপেক্ষে সেগুলোতে ঐকমত্য হলেই সেনা পরিষদ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ আলোচনা করতে রাজি হওয়ায় পরবর্তীকালে ওই সকল বিষয়ে বিশদ আলোচনা হয়। সেনা পরিষদের তরফ থেকে লেফটেন্যান্ট কর্নেল রশিদকে জানানো হয় বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানই হবেন চিফ অফ আর্মি স্টাফ। এই পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখে এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকে অব্যাহতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন এমজি তোয়াবকে বিমান বাহিনী প্রধান হিসাবে নিয়োগ করার। তার এই প্রস্তাব সেনা পরিষদ মেনে নেয়। ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়ায় যৌথ বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যবলী ও ন্যূনতম প্রোগ্রাম সম্পর্কে খন্দকার মোস্তাক সম্মতি প্রদান করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় খবরাখবর আদান প্রদান ও যৌথভাবে বিপ্লবের কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এভাবেই ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে অভ্যুত্থানের সফলতার সম্ভাবনা স্বাভাবিক কারণে আরো উজ্জ্বল হয়ে উঠল। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা। সেনা পরিষদকে অনেক জটিল বিষয়ে চিন্তাভাবনা করতে হয়েছিল। বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সে সমস্ত সমস্যাগুলির সমাধান সম্পর্কেও ভেবে দেখতে হয়েছিল নেতৃবৃন্দকে। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যাবলী ও খবরাখবরের ভিত্তিতেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বপ্রথম ঠিক করতে হয়েছিল কবে বিপ্লব ঘটানো হবে, কি পরিসরে সংগঠিত হবে বিপ্লব। খবর ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পর্যায়ের প্রায় সব বাকশালী নেতারাই উপস্থিত থাকবেন। নবনিযুক্ত জেলা গভর্নররা এবং জেলা পর্যায়ের নেতারা ইতিমধ্যে ঢাকা শহরে এবং শেরে বাংলা নগরের এমপি হোস্টেলে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এবং স্পেশাল স্কোয়াড। নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও শেখ মনি ও শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরাও থাকবে অনুষ্ঠানে।
জাতীয় রক্ষী বাহিনীকে ভার্সিটি এলাকায় টহল দেবার জন্য মোতায়েন করা হবে। জাতীয় রক্ষী বাহিনীর ডাইরেক্টর ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাব্বিউদ্দিন দুজনেই ঘটনাক্রমে সেদিন দেশের বাইরে অবস্থান করবেন। ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস বিধায় রাষ্ট্রীয় পর্যায়ে আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকবে ভারত সরকার। 14-15 তারিখের রাত ঢাকা ব্রিগেডের নাইট ট্রেনিং এর জন্য নির্ধারিত। 12ই আগস্ট এক বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব সংগঠিত হবে 15ই আগস্ট শুভে সাদেকে। যেহেতু বাকশালী নেতাদের প্রায় সবাই সেদিন ঢাকায় অবস্থান করবেন, সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকাতে অপারেশন চালিয়ে বিপ্লবকে সফল করে তোলা সম্ভব হবে। সীমিত পরিসরে বিপ্লব ঘটালে বিপ্লবের সফলতার জন্য অতি প্রয়োজনীয় 3টি উপকরণ, যথা ন্যূনতম শক্তির প্রয়োগ, গতিশীলতা, গোপনীয়তা অতি সহজেই হাসিল করা যাবে। টার্গেট হিসাবে নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি, শেখ ফজলুল হক মনি, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, সেরেনিয়াবাদ, সৈয়দ হোসেন, তাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক। এদের বন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টিভি, ওয়্যারলেস সেন্টার, TNT, জাতীয় রক্ষী বাহিনীর সদর দফতর, রক্ষী বাহিনীর সাভারের মূল ক্যাম্প, সংসদ সদস্যদের হোস্টেল, এয়ারপোর্ট, সাভার ট্রান্সমিশন রিলে সেন্টার প্রভৃতি স্থানগুলো নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমিত পরিসরে ন্যূনতম শক্তি প্রয়োগ করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে নির্ধারিত টার্গেটগুলোর উপর। একই সাথে দেশের অন্যান্য সেনানিবাসের ইউনিটগুলোর সেনা পরিষদগুলোকে সতর্ক অবস্থায় রাখা হবে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে, যাতে করে প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা কিংবা সীমান্তের ওপার থেকে কোনো প্রকার সামরিক হুমকির যথাযথভাবে মোকাবেলা করা যায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কেন্দ্রীয় কমিটি 1971 থেকে 1975 সাল অবধি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিপ্লব সম্পর্কে একটি দলিল তৈরি করে সেনা পরিষদের সব ইউনিটে বিতরণ করে। দলিলের সারবস্তু ছিল নিম্নরূপ: রুশ সামাজিক সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ 1971-এর স্বাধীনতা সংগ্রামের সুযোগে প্রতিক্রিয়াশীল আপোষকামী শ্রেণীর প্রতিভূ রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগসাজশে বাংলাদেশকে তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতারণা ও ঘৃণ্য বিশ্বাসঘাতকতায় বাংলাদেশের স্বাধীনতা হয়ে উঠেছে অর্থহীন। স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণের চেতনায় উদ্বুদ্ধ জাতীয় সংগ্রাম নিক্ষিপ্ত হয়েছে ব্যর্থতার অন্ধগুলিতে। 1971 সালের ডিসেম্বর বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু জাতীয় মুক্তির পথ সুকৌশলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার ও তার বিদেশি প্রভুরা। স্বাধীনতা উত্তরকালে স্বৈরাচারী মুজিব সরকারের শাসনামলের 4 বছর বাংলাদেশের ইতিহাসের এক চরম বিভীষিকাময় কাল। সামাজিক সাম্রাজ্যবাদী শোষণ, সম্প্রসারণবাদী নীল নকশা এবং ক্ষমতাশীল শাসক গোষ্ঠীর ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র, অবিচার, অত্যাচার এবং অবাধ দুর্নীতি জাতীয় জীবনকে করে তুলেছে দুর্বিষহ। জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠনের ফলে দেশের অর্থনীতি হয়ে পড়েছে সম্পূর্ণ বিপর্যস্ত এবং দেশ আজ পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসের শেষ প্রান্তে। জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে চরম নৈরাজ্য এবং স্থিতিহীনতা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব স্বভাবতই বর্তায় প্রগতিশীল ও গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনগুলোর উপর। কিন্তু আওয়ামী বাকশালী শ্বেত সন্ত্রাস এবং সুপরিকল্পিত চক্রান্তের মুখে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুজিব সরকারকে উৎখাত করা তাদের পক্ষে আজ অসম্ভব হয়ে পড়েছে। সরকারি নির্যাতন ছাড়াও রাজনৈতিক দলগুলোর অপারগতার মূল কারণ হল তাদের অনৈক্য, তাত্ত্বিক জ্ঞানের দেউলিয়াপনা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের কোন্দল এবং নেতাদের স্বার্থপর আত্মকেন্দ্রিকতা। দেশ ও জাতি আজ এক চরম সংকটে নিমজ্জিত। স্বৈরশাসনের নাগপাশ থেকে হতাশাগ্রস্ত জাতিকে মুক্ত করা আজ প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব। বর্তমান অবস্থার পটভূমিতে সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কোনো উপায়ে স্বৈরাচারী একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় বলেই এই গুরু দায়িত্ব সম্পন্ন করার অভিপ্রায়ে একটি জনপ্রিয় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবার সিদ্ধান্তে উপনীত হয়েছে সেনা পরিষদ। বিপ্লবের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর সামরিক শাসনের বোঝা চাপিয়ে দেয়া নয়। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের অক্ষমতা ও অযোগ্যতার সুযোগ গ্রহণ করে সামরিক শাসন কায়েম করা হয়েছে, কিন্তু এভাবে সামরিক বাহিনীকে সরাসরিভাবে জাতীয় রাজনীতিতে জড়ানোর পরিণামে সে সমস্ত দেশে উচ্চাভিলাষী সামরিক শাসকবৃন্দের গোষ্ঠী স্বার্থই চরিতার্থ হয়েছে। জাতি ও দেশের কোনো কল্যাণ হয়নি।
কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করা আমাদের বিপ্লবের উদ্দেশ্য নয়। এই বিপ্লবের চরিত্র হবে অন্যান্য দেশে সাধারণভাবে সংগঠিত যে কোনো কুদাতা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেনা পরিষদ দেশবাসী এবং সারা বিশ্ব প্রমাণ করবে বাংলাদেশের সেনাবাহিনীর বৃহৎ অংশ দেশপ্রেমিক, ক্ষমতালিপ্সু, সুযোগ সন্ধানী নয়। অবস্থার সুযোগ নিয়ে জনগণের রক্ষক হয়ে ভক্ষক বনে যাবার অভিপ্রায় তাদের নেই। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নির্ভীক নিবেদিত প্রাণ সৈনিক তারা। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বিপ্লব। স্বৈরশাসনের অবসান ঘটানো হবে যাতে করে সুষ্ঠু জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটাবার জন্য দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা সংগঠিত হতে পারেন গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায়। জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নেবার দায়িত্ব হবে দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। সেনাবাহিনী দেশ ও জাতীয় স্বার্থের অতন্ত্র প্রহরী হয়ে নির্বাচিত সরকারের অধীনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে আন্তরিক নিষ্ঠার সাথে। প্রমাণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিঃস্বার্থ দেশপ্রেমিক। জাতীয় স্বার্থই তাদের কাছে মুখ্য, ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থ নয়। অনন্য এই বিপ্লব নিখাদ দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক মাইলফলক হিসাবে স্থাপিত হবে বাংলাদেশের ইতিহাসে। আসন্ন বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী: 1. রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা। 2. মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। 3. দ্বিতীয় বিপ্লবের নামে বাকশাল ও মুজিব সরকারের প্রতারণামূলক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরা। 4. কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য সংসদকে বলবৎ রেখে সাংবিধানিকভাবে একটি দেশপ্রেমিক সর্বদলীয় অস্থায়ী নির্দলীয় সরকার গঠন করা। সর্বদলীয় অস্থায়ী নির্দলীয় সরকারের দায়িত্ব: 1. বাকশাল প্রণোদিত শাসনতন্ত্রের 4র্থ সংশোধনী, সংবাদপত্র ও প্রকাশনা আইন, রক্ষী বাহিনী আইন, আন্তর্জাতিক শ্রমিক আইনের পরিপন্থী শ্রমিক আইন ও অন্যান্য কালা কানুন বাতিল করা। 2. রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে দেশে অবিলম্বে প্রকাশ্য রাজনীতি ও গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা করা। 3. সকল রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেয়া। 4. সাধারণ নির্বাচনের দিন ধার্য করে নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা। 5. জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা এবং জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্ক সক্ষম ছেলে মেয়েদের সামরিক বাহিনীর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর অবকাঠামো গড়ে তোলা। 6. সমাজতন্ত্রের নামে বিদেশি নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারী একনায়কত্ব ও সরকারি সহযোগিতায় জাতীয় সম্পদ লুণ্ঠন, কালোবাজারি, মুনাফাখোরি, চোরাচালান ও অবাধ দুর্নীতির ফলে জাতীয় অর্থনীতিতে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটিয়ে বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতির পুনর্বিন্যাসের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 7. জাতীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রবর্তন করা। 8. প্রশাসন কাঠামোকে দুর্নীতিমুক্ত করা। 9. রাষ্ট্রীয় নীতিসমূহে বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবনাদর্শের প্রতিফলন নিশ্চিত করার সাথে সাথে সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সুনিশ্চিত করা। 10. 25 বছরের মৈত্রী চুক্তি বাতিল করা। উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই সংগঠিত করা হবে বৈপ্লবিক অভ্যুত্থান। ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা ও নির্দেশাবলী যথাসময়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম বৈপ্লবিক অভ্যুত্থান ও বিপ্লবোত্তর পরিস্থিতি। 12ই আগস্ট মিটিংয়ের পর শুরু হয় ঘড়ির কাঁটায় সময় গোনার পালা। 14ই আগস্ট রাত ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে 15ই আগস্ট শুভে সাদেকে আল্লাহ তাআলার নাম করেই বিপ্লব শুরু করা হলো। পূর্ব নির্ধারিত টার্গেটগুলোর উপর অভিযান চালানো হলো। অতি সহজেই স্ট্র্যাটেজিক পজিশনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। শেখ মুজিব, শেখ মনি ও সেরনিয়াবাতের বাড়ি থেকে বাধা হলো। প্রথম গোলাগুলি শুরু করা হলো বাড়িগুলো থেকেই। গুলিতে 3 জন বিপ্লবী শহীদ হলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর। সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব ও তার পরিবারের কয়েকজন সদস্য।
শেখ মনি ও সেরনিয়াবাদের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন। অল্প সময়ের মধ্যে সব টার্গেটগুলোই নিউট্রালাইজ করা সম্ভব হলো। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিবের সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোস্তাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। মার্শাল ল জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের আতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈরশাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ অতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিকৃত হয়ে উঠেছিল জনগণের কাছে, সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্রান্তি লগ্নে অতীতে সবসময় সঠিক রায় দিয়ে এসেছেন, সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে। সমগ্র জাতির প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছিল। জনগণের দেশপ্রেম দেখে জাতির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করেছিলাম। আমি নিজেকে ধন্য মনে করেছিলাম জাতি ও দেশের জন্য কিছু করতে পেরেছিলাম ভেবে। জীবনের ঝুঁকি নিয়ে বৃহৎ স্বার্থে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সার্থকতা সেদিনই পেয়ে গিয়েছিলাম জনগণের দোয়া ও আন্তরিক অভিনন্দনে। জনগণের উপর বিশ্বাস ও প্রত্যয় বেড়ে গিয়েছিল। বুঝে নিয়েছিলাম বাংলাদেশের 8 কোটি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি। সব চক্রান্তের বুজ্জ ভেদ করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নেবে একদিন বাংলাদেশের সচেতন সংগ্রামী জনতা। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ারে সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ল রুশ ভারত চক্র। গণবিচ্ছিন্ন দেশবিরোধী বিশ্বাসঘাতকরা সেদিন প্রাণের ভয়ে লেজ গুটিয়ে আত্মরক্ষার জন্য গর্তে গিয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেও রেহাই পায়নি তারা। জনগণ জাতীয় বেঈমানদের খুঁজে বের করে ধরিয়ে দিতে থাকে আইন শৃঙ্খলা পালনকারী কর্তৃপক্ষের কাছে। এই অবস্থায় বাকশালী চক্রের যে সমস্ত নেতারা যান বাঁচাবার চেষ্টায় গা ঢাকা দিয়েছিলেন, তাদের অনেকেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে উপায়হীন হয়ে স্বেচ্ছায় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। জনাব কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায়। এ টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের ভয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতে ক্রিয়ানক হয়ে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলার মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার ও 4 জন সৈনিক শহীদ হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে। বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করে। তখন থেকেই রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে হালে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী। কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহী কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেল। এই রহস্যের উদ্ঘাটনও ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই। ফিরে যাওয়া যাক 15ই আগস্টে। অপারেশন শেষ। রেডিওতে সরকার পতন ও শেখ মুজিবের নিহত হবার খবর ঘোষিত হয়েছে। আমি কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ার এসে জানালো রক্ষী বাহিনীর 3টি ট্রাক ও একটি জিপ টিএসসির দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এরা রক্ষী বাহিনীর টহলদার ইউনিট। শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে টহল দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যু সংবাদ যদি শুনে থাকে তবে তাদের প্রতিক্রিয়া বিরূপ হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে সংঘর্ষ অনিবার্য। আর যদি না শুনে থাকে তবে তাদের খবরটা জানিয়ে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে। কয়েক মুহূর্ত চিন্তা করে শাহরিয়ারকে বললাম, আমি ওদের মনোভাব ও প্রতিক্রিয়া বোঝার জন্য যাচ্ছি। ওদের সমর্থন না পেলে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য তুমি তৈরি থেকো। জিপ চালিয়ে একাই বেরিয়ে এলাম গেট দিয়ে।
পিজি হাসপাতালের সামনে পৌঁছতেই দেখলাম কনভয়টি পাবলিক লাইব্রেরির সামনে এসে থেমেছে। আমি জিপ থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম জিপে বসে আছে রক্ষী বাহিনীর একজন লিডার। লিডার আমাকে দেখে গাড়ি থেকে নেমে স্যালুট করে দাঁড়ালো। তোমরা এখানে কি করছো? প্রশ্ন করলাম। আমরা টহল দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকায়, গোলাগুলির শব্দ শুনে এদিকে এসেছি, জবাব দিল লিডার। বুঝলাম ওরা বিপ্লব ও মুজিবের মৃত্যুর খবরটা এখনো শোনেনি। লিডার জিজ্ঞাসা করল, ব্যাপার কি স্যার? বললাম, শেখ মুজিবের সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ মুজিব মারা গেছেন বৈপ্লবিক অভ্যুত্থানে। এ পরিস্থিতিতে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। অল্পক্ষণ চিন্তা করে লিডার বলল, আমরা পরিবর্তনের সপক্ষে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ট্রুপসদের গাড়ি থেকে নামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে তাদের মতামত জানতে চাইলে সবাই এক বাক্যে পরিবর্তনকে সমর্থন জানালো। এরপর সবাইকে সাথে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাই সিপাই ভাই ভাই প্রভৃতি স্লোগান দিতে দিতে রেডিওতে ফিরে এলাম। রক্ষী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বুঝেছিলাম ওদের সম্পর্কে আমাদের মূল্যায়ন ছিল নির্ভুল। অল্প কিছুক্ষণের মধ্যেই কর্নেল অবসরপ্রাপ্ত তাহের, কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর, মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত রহমতুল্লাহ, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজিদ এবং এক্স পিএমএ ক্যাডেট মোস্তাক ও শরাফত এসে হাজির হলো রেডিও বাংলাদেশে। ঘোষণা শুনেই এসেছে তারা বিপ্লবের প্রতি তাদের সমর্থন ও অভিনন্দন জানাতে। খবর এলো পরিকল্পনা অনুযায়ী মেজর আমিন আহমেদ চৌধুরী ইতিমধ্যেই সাভারের রক্ষী বাহিনীর ক্যাম্পকে নিরস্ত্র করে তাদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ চলে গেছে জনাব খন্দকার মোস্তাক আহমেদকে নিয়ে আসার জন্য, আর আমি গেলাম মেজর জেনারেল জিয়াউর রহমান ও বাহিনী প্রধানদের নিয়ে আসতে। ঘটনাগুলো ঘটছিল অতি তড়িৎ গতিতে। ঢাকা সেনানিবাস তখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। খুশির জোয়ার বয়ে যাচ্ছে সারা ক্যান্টনমেন্টে। অতি প্রত্যুষে বিপ্লবের খবর পেয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলকে ফোনে নির্দেশ দিয়েছিলেন বিপ্লবকে প্রতিহত করার জন্য, কিন্তু ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলের পক্ষে তখন কিছুই করা সম্ভব ছিল না। তিনি ব্রিগেড কমান্ডার ছিলেন বটে, কিন্তু তার অধীনস্থ রেজিমেন্ট ও ব্যাটালিয়নগুলো সবই তখন সেনা পরিষদের নিয়ন্ত্রণে, বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে। সাফায়েত জামিলের কাছ থেকে নিরাশ হয়ে জেনারেল শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে অনুরোধ জানান কিছু করার জন্য। ব্রিগেডিয়ার খালেদ জবাবে তাকে জানান, বঙ্গবন্ধু ইজ ডেড, দ্য আর্মি হ্যাজ রিভল্টেড অ্যান্ড হোল আর্মি হ্যাজ সেলিব্রেটেড। এই পরিস্থিতিতে কারো কিছু করার নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন। ঘণ্টাখানেকের মধ্যেই আমি, জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খন্দকার, নৌবাহিনী প্রধান এমএইচ খানকে সঙ্গে নিয়ে ফিরে এলাম রেডিও বাংলাদেশে। রশিদ ফিরে এলো জনাব খন্দকার মোস্তাক আহমেদকে নিয়ে। আমিন ফিরে এলো তৎকালীন ভারপ্রাপ্ত রক্ষী বাহিনী প্রধান কর্নেল আবুল হাসানকে সঙ্গে নিয়ে। বিডিআর প্রধানকেও ডেকে আনা হলো। রাষ্ট্রপতি মোস্তাক আহমেদ রেডিওতে জাতির প্রতি তার ঐতিহাসিক ভাষণ দিলেন। প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা সবাই রাষ্ট্রপ্রধান খন্দকার মোস্তাক আহমেদের আনুগত্য প্রকাশ করে বৈপ্লবিক অভ্যুত্থানের সপক্ষে ভাষণ দিলেন রেডিওতে। কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী বাকশালী নেতারা অনেকেই গ্রেফতার হল। ওই দিনই জনাব খন্দকার মোস্তাক আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। অস্থায়ী বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন এই অনুষ্ঠান পরিচালনা করেন। একই দিন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন জনাব মাহমুদুল্লাহ। মন্ত্রিপরিষদও গঠিত হয় সেদিনই। খন্দকার মোস্তাক সম্পর্কে আমাদের মূল্যায়ন সঠিক প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে। বাকশাল সরকারের 18 জন মন্ত্রীর 10 জন এবং 9 জন প্রতিমন্ত্রীর 8 জনই মোস্তাক সরকারে যোগদান করেছিলেন 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে। পাকিস্তান অভ্যুত্থানের প্রথম দিনই খন্দকার মোস্তাক সরকারকে স্বীকৃতি দেয়। যে সৌদি আরব মুজিব সরকারকে দীর্ঘ 4.5 বছর স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল, সেই সৌদি আরবও অভ্যুত্থানের দ্বিতীয় দিনে মোস্তাক সরকারকে স্বীকৃতি দান করে। গণচীন শুধু মোস্তাক সরকারকে স্বীকৃতি দান করেনি, পিকিং বেতার ও ভয়েস অফ আমেরিকা অভ্যুত্থানের সমর্থনে একই সাথে হুঁশিয়ারি বাণী প্রচার করে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি অভ্যন্তরীণ ব্যাপার। সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার বিদেশি কোনো প্রকার হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন সহ্য করবে না।
এ ধরনের হস্তক্ষেপে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে বিধায় গণচীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের হস্তক্ষেপে নিশ্চুপ থাকবে না। আঞ্চলিক স্থিতিশীলতা বজিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই তারা গ্রহণ করবে। শুধু হুঁশিয়ারিই নয়, গণচীনের সেনাবাহিনীকে ভারতের যে কোনো আগ্রাসী হামলার মোকাবেলায় সীমান্ত অবস্থান জোরদার করে তোলার হুকুম দিয়েছিল গণচীনের সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীনের হুঁশিয়ারি এবং দেশের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার 17ই আগস্ট বাংলাদেশে আগ্রাসী সামরিক অভিযান চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। শুধু তাই নয়, অভ্যুত্থানের 12 দিনের মাথায় জাপান, ইরান, সোভিয়েত ইউনিয়ন এবং আরও 39টা দেশের সাথে ভারতও মোস্তাক সরকারকে স্বীকৃতি প্রদান করে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম 15ই আগস্ট ছিল জাতীয় মুক্তির দিন। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই সত্যকেই তুলে ধরেছিল। ইতিহাসও সেই সত্যকেই বহন করবে। 1975 সালের 15ই আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা হয়েছে, ইতিহাসেও তা থাকবে। আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে 30 বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত, যদি অন্যায়, অত্যাচার, হত্যা, নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য 75-এর 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না। 16ই আগস্ট 1975 দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়ের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি। দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে 15ই আগস্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছেন। পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মোস্তাক আহমদ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন। দেশের আইন শৃঙ্খলাকারী সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং রক্ষী বাহিনী প্রধানগণ নতুন সরকারের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য জ্ঞাপন করিয়াছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে। 30 লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেখানে আমাদের আশা ও স্বপ্ন ছিল অপরিমেয়। কিন্তু বিগত 3.5 বছরেরও ঊর্ধ্বকালে দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা রূপায়ণে খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তারও কারণ ছিল, পূর্ববর্তী শাসক চক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের গতিকে কোনোদিন ক্ষমতা লিপ্সার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহা ক্রান্তি লগ্নে জননায়ক খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে, তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম 2রা নভেম্বর 1975 সাল। ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতি বিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করে। সেই ক্রান্তি লগ্নে নিম্মি ছিল আমার পাশেই। সর্বদাই ও আমার সব দুঃখ কষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে। সব বিপদ আপদের মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। 2রা নভেম্বর 1975 সাল। গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হলো। সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোড় করা হলো আনন্দ ঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিনু ফুপ্পুর বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অবধি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব।
15ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম ঠিক আছে, তাই হবে। দুজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো ব্যতিক্রম চোখে পড়ল না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগুচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। প্রথম ইস্ট বেঙ্গল গার্ড রিপ্লেসমেন্টও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসাররাই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু যেভাবে অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিতও ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসেবেই ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্নিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটি সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম, ব্যাপার কি রশিদ, কি হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল প্রথম ইস্ট বেঙ্গলের সব ট্রুপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রুটিন রিপ্লেসমেন্টের ব্যাপার, কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছালো না, তখন থেকেই ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেড কমান্ডার সাফায়েত, কাউকেই কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্টস হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে। জেনারেল ওসমানের সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআরের 2টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হলো রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে ইউ উড নট মুভ আন্ডার এনি প্রভোকেশন অর সার্কামস্টেন্সেস হোয়াটসোএভার। সব বিষয়ে পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কি হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কিনা। এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোনো কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন অ্যাট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যে জেনারেল ওসমানীও এসে পৌঁছেছেন। তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত, তখন বিডিআরের 2টো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে সে খবর নিয়ে এলো মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। নিম্নে গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট, জেনারেল ওসমানী এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনেই থাকবে, সেটাই সিদ্ধান্ত হলো। বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডিপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড নেবার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবেই বলেছিল, ডালিম, ভেবে দেখো এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম, এই ক্রান্তি লগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে someone has to clean the dirty linen, then why not me? প্রেসিডেন্টের সুইট থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায়। বেচারি নিম্নি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে। জিজ্ঞেস করলো, এখন কি হবে? আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে তুমি, যতক্ষণ তিনি চান। নিম্নি কিছুক্ষণ ইতস্তত করে নিশিরাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। যাবার সময় অস্ত্রসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে সুপর্দ করে দিয়ে গেলাম, সাবধানে থেকো। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম শান্তির সন্ধানে।
অগ্রাধিকারের ভিত্তিতে সংঘাত এবং রক্তক্ষয় এড়ানোটাই ছিল প্রথম কাজ। সৈনিকদের সাথে কথা বলার পর আমার আত্মপ্রত্যয় বেড়ে গিয়েছিল। আমি নিশ্চিত হয়েছিলাম রক্তক্ষয় এবং সংঘাত দুটোই এড়ানো সম্ভব হবে। আমি ইউনিফর্ম পরে নিয়ে আমার বিশ্বস্ত গার্ড, এসকর্ট, ওয়্যারলেস অপারেটর এবং ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম আজিমপুরে মিসেস মোয়াজ্জেম কোহিনুর ভাবির বাসায়। মেজর নূর রয়েছে সেখানে। সব শুনে নূর বলল, রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথে সরাসরি দেখা করা। এছাড়া রক্তপাত কিছুতেই এড়ানো সম্ভব হবে না। আমিও নূরের সাথে একমত হয়ে বললাম, সেই উদ্দেশ্যেই এসেছি তোমাকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবার জন্য। ঠিক করলাম ক্যান্টনমেন্টে যাবার আগে সার্বিক অবস্থাটা সরেজমিনে আরও একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা জিপে করে গিয়ে উপস্থিত হলাম ফুলার রোডে প্রফেসর আব্দুর রাজ্জাকের বাসায়। ওখানে তখন মহুয়া এবং লিটু থাকতো। উদ্দেশ্য, খাকি পোশাক বদলে সাধারণ কাপড় পরে নেব। ঘুম থেকে মহুয়াদের ডেকে তুললাম। সংক্ষেপে মহুয়া এবং লিটুকে অবস্থা বুঝিয়ে লিটুর কয়েক প্রস্ত কাপড় চেয়ে নিয়ে আমরা সবাই ড্রেস পরিবর্তন করে নিলাম। মহুয়া জিজ্ঞেস করল, নিম্মি কোথায়? বললাম, বঙ্গভবনে ওকে বিদায় জানিয়ে বেরিয়ে এসেছি। বলে এসেছি ও যেন কোনো নিরাপদ আশ্রয়ে চলে যায়। তুই আত্মীয় স্বজনদের ফোন করে সতর্ক করে দিস। এরপর আমরা বেরোলাম শহর প্রদক্ষিণ করতে। পুরো ভার্সিটি এলাকা, পিলখানা, নিউ মার্কেট, সেকেন্ড ক্যাপিটাল, রামপুরা টিভি স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাজারবাগ পুলিশ লাইন, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। শহরের বিভিন্ন জায়গায় আমাদের সৈনিকদের সুরক্ষিত চেকপোস্টগুলোই নজরে পড়ল। এই স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লয়েড ট্যাঙ্কসগুলোও দেখলাম ঠিক মতোই রয়েছে। প্রায় সারা শহরটাই ঘুরে এলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। ওর ঘরে ঢুকতেই দেখি ও কারোর সাথে টেলিফোনে কথা বলছে। আমাদের দেখে সংক্ষেপে কথা সেরে জানতে চাইল, কি অবস্থা স্যার, কি বুঝছেন? আমরা ঘুরে ফিরে যা দেখেছি তাই বললাম। শাহরিয়ার জানালো তার খবরাখবরও প্রায় একই রকম, তবে সাভারের বুস্টার স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অজানা কারণে। ফলে রেডিও স্টেশন থেকে কোনো কিছু প্রচার করা সম্ভব হচ্ছে না। টিভির প্রচারণাও একই কারণে সম্ভব নয়। তাকে আমরা জানালাম, আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার চেষ্টায়। নিজেদের মধ্যে যে কোনো প্রকার সংঘর্ষ বন্ধ করতেই হবে যে কোনো উপায়ে, যাতে করে প্রতিবেশী রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপের সুযোগ না পায়। শাহরিয়ার আরও জানিয়েছিল, অনেক চেষ্টা করেও জেনারেল জিয়ার সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি। শাহরিয়ারের ওখানে যাবার আগেই সোনা ট্যাঙ্গরে আমার প্রিয় মেজ ফুপ্পুর বাসায় গিয়েছিলাম কতগুলো বিশেষ জরুরি টেলিফোন কল সেরে নেবার জন্য। তাদের ফোনটা খারাপ ছিল, কিন্তু ইমান আলী ফুপ্পা পাশেই তার এক কলিগের বাসা থেকে ফোন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন ইউনিটের সেনা পরিষদের সাথে যোগাযোগ করে বুঝলাম তারা প্রায় সবাই অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের সংক্ষেপে প্রতি বিপ্লবী অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে অবস্থার গতি প্রকৃতি সম্পর্কে সচেতন থাকার এবং সবকিছু পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে জেনারেল জিয়ার বাসায় ফোন করে বুঝতে পারলাম তার বাসার টেলিফোন লাইন কেটে দেয়া হয়েছে। দেশের অন্যান্য ক্যান্টনমেন্টের সাথেও যোগাযোগ করছিলাম সেই বাসা থেকেই। যোগাযোগের পর বুঝতে পারলাম ঘটনাটা ঘটানো হচ্ছে অতি সীমিত পরিসরে ঢাকা ভিত্তিক। এতে আত্মবিশ্বাস বেড়ে গেল, নিশ্চয়ই রক্তপাত এড়ানো সম্ভব হবে। শাহরিয়ারের ওখান থেকে বেরিয়ে সোজা চললাম ক্যান্টনমেন্টের দিকে। এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগুতেই 2 ট্রাক সৈনিক দেখতে পেলাম মাউন্টেড অবস্থায়। কাছে যেতেই দেখলাম তারা 4th ইস্ট বেঙ্গলের। কন্টিনজেন্ট কমান্ডারকে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন? জবাবে সুবেদার সাহেব সেলুট করে জানালো, আগামীকাল আওয়ামী লীগের প্রসেশন বের হওয়ার সম্ভাবনা আছে, তাই হুকুম দেওয়া হয়েছে তাদের এয়ারপোর্ট এলাকায় ডিপ্লয়েড থাকতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। তার জবাব শুনে বুঝতে পারলাম খালেদ চক্র ট্রুপসদের কাছে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলেনি সৈনিকদের সমর্থন না পাওয়ার ভয়ে। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ব্রিগেড কমান্ডার সাফায়াত তার অধীনস্থ 4th বেঙ্গলকে চতুরতার সাথে মোতায়েন করেছে, জাস্ট অ্যাজ শো অফ ফোর্স হিসাবে আমাদের ভয় দেখাবার জন্য। সৈনিকদের কাছে খুলে বলা হয়নি সরকার এবং জিয়া বিরোধী পাল্টা অভ্যুত্থানের কথা। মোস্তাক সরকারের বিরুদ্ধে প্রতি বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে জেনারেল জিয়াকে প্রায় বন্দী করা অবস্থায় রাখা হয়েছে। এই কথাটা বলার মতো সাহস হয়নি ব্রিগেডিয়ার খালেদ ও তার দোসরদের, কারণ তারা ভালোভাবেই জানতেন এ ধরনের কোনো পদক্ষেপকে কিছুতেই মেনে নেবে না।
দেশপ্রেমিক সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার ও সৈনিকরা। সবকিছু দেখে শুনে বুঝলাম বর্তমান পরিস্থিতিতে সরাসরি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথেও আলোচনা করা সম্ভব। তার বাসাতেই গেলাম প্রথম। বাসায় তাকে পাওয়া গেল না। বাসা থেকে বলা হলো তিনি সেনা সদরে গেছেন। পৌঁছালাম সেনা সদরে। সেখানেও কেউ নেই। সেন্ট্রি, ডিউটি অফিসার ও ক্লার্ক ছাড়া পুরো সেনা সদরটা নিস্তব্ধ। সেখান থেকে গেলাম মেজর হাফিজের বাসায়। হাফিজ বাসায় নেই। ইকবালের খোঁজ করে তাকেও পাওয়া গেল না। এরপর গেলাম কর্নেল সাফায়েত জামিলের বাসায়। সেখান থেকে জানানো হলো তিনি ব্রিগেড হেডকোয়ার্টার্সে গেছেন। সেখান থেকে ব্রিগেড হেডকোয়ার্টার্সে যাবার পথে দেখলাম জেনারেল জিয়ার বাসার সামনে অস্বাভাবিক কিছুই নেই। ডিউটিরত গার্ডসরা তাদের দায়িত্ব পালন করছে। ব্রিগেড হেডকোয়ার্টার্সেও নেই তারা। সেখান থেকে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের গেট দিয়ে ঢুকতেই দেখি ট্রুপসরা সেখানে সব স্ট্যান্ড টু অবস্থায় পজিশন নিয়ে আছে। এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কেন জানতে চাইলে আমাদের বলা হলো যে সন্ধ্যার পর রাতের আঁধারে চতুর্থ বেঙ্গল দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের দিকে তাক করে তাদের আরআর এবং সৈন্য মোতায়েন করেছে, তাই তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। চতুর্থ বেঙ্গল এবং দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট পাশাপাশি দুটি ইউনিট। তাদের মধ্যে এই ধরনের উত্তেজনা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। উত্তেজনা কমানোর জন্য সেনা পরিষদের সদস্যদের সার্বিক অবস্থা বুঝিয়ে তাদের বললাম এই অবস্থায় সতর্ক অবশ্যই থাকতে হবে সবাইকে। আরও জানালাম আমরা ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে খুঁজছি। ওদের পেলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার বন্দোবস্ত করব। সেখানেই জানতে পারলাম মহারথীরা সব চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে রয়েছেন। চতুর্থ বেঙ্গলের গেট দিয়ে ঢুকতেই নজরে পড়ল সাজ সাজ রব। ভীষণ ব্যস্ততা। সৈনিকদের রণসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে। কিছু দূর এগুতেই ক্যাপ্টেন কবিরের দেখা পেলাম। একটি এসএমজি কাঁধে ঝুলিয়ে সে এদিক সেদিক ছুটাছুটি করছে। আমাকে দেখে এগিয়ে এলো কবির। তাকে জিজ্ঞেস করলাম খালেদ এবং সাফায়েত কোথায়। সে বলল তারা এখানেই আছে। কবিরের সাথে কথা বলছিলাম এমন সময় ল্যান্সার্সের ক্যাপ্টেন নাসের এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার বলেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেন নাসের। কিছুটা অপ্রস্তুত হয়েই করমর্দন করলাম আমি ও নূর। স্যার, মোস্তাক এবং জিয়াকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্যই সফল করা সম্ভব হবে না। Both of them are self-centered and hypocrite. They are not the right kind of people, sir. তাই আমরা ওদের অপসারণ and I'm sure both of you would be definitely with us. ওকে অনেকটা থামিয়ে দিয়েই বললাম এখানে কি খালেদ আছে? সবাই এখানেই আছেন। মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালও রয়েছেন এখানে। নাসির, do me a favor. Please find out Hafiz and tell him I would like to talk to him. ওকে স্যার, আমি এখনই যাচ্ছি তাকে নিয়ে আসার জন্য। আপনারা ততক্ষণ অ্যাডজুটেন্টের অফিসে অপেক্ষা করুন বলে চলে গেল নাসের। অ্যাডজুটেন্টের ঘরে ঢুকে দেখি ইউনিফর্ম পরা অবস্থায় কর্নেল আমিনুল হক বীর উত্তম ও লেফটেন্যান্ট মনিরুল ইসলাম চৌধুরী বিষণ্ণ হয়ে চুপচাপ বসে আছে। কর্নেল আমিনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার স্যার, আপনাদের এই দশা কেন? হোয়াটসঅ্যাপ? ইউ মাস্ট বি জোকিং এট আওয়ার মিজারেবল প্লাইট, ইজন্ট ইট ডার্লিং? তুমি কি সত্যিই বুঝতে পারছো না? ইউনিট কমান্ডার এবং অ্যাডজুটেন্ট হয়েও নিজেদের ব্যাটালিয়নকেই আমাদের এমন নিষ্ক্রিয় অবস্থায় বসে থাকতে হচ্ছে, তার মানেটা কি? কিছু মনে করবেন না স্যার, আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? এমন কিছু যে ঘটতে পারে সেটা তো অজানা ছিল না আপনাদের অনেকেরই। সময় মতো অ্যাকশন না নেবার ব্যর্থতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই নয় কি? আমার প্রশ্নের ইঙ্গিত বুঝে কর্নেল আমিন চুপ করে রইলেন। বস্তুত কর্নেল আমিন ও লেফটেন্যান্ট মুন্নাকে বিশ্বাসযোগ্য মনে না করায় তাদের প্রায় বন্দি অবস্থাতেই রাখা হয়েছে তাদের নিজস্ব ইউনিটেই। খবর পেয়েই হাফিজ এবং ইকবাল এলো, আমাদের নিয়ে গিয়ে বসালো পাশের একটি খালি কামরায়। এ কি করলে হাফেজ? শেষ পর্যন্ত অঘটনটা ঘটিয়েই ছাড়লে। অঘটন বলছো কেন? জিয়া এবং মোস্তাকের ঘোরেল মনের পরিচয় পাবার পরও তারা যে আমাদের উদ্দেশ্য বলি সম্পর্কে মোটেও আন্তরিক নয় সেটা তোমরা বুঝেও মেনে নিতে পারছো না কেন? Both of them are betraying our cause. উল্টো প্রশ্ন করলো হাফিজ। ওদের বাদ দিয়ে এগোতে হবে। আওয়ামী লীগের করা সংসদকেও আর কাল বিলম্ব না করে ভেঙে দিতে হবে। এই সঠিক উদ্যোগে বিশেষ করে তোমার, নূর, পাশা, হুদা, রাশেদ, শাহরিয়ারের মাধ্যমে সেনা পরিষদের সমর্থন এবং সহযোগিতা পাবো আশা করছি আমরা। আমি জানি ব্রিগেডিয়ার খালেদ সম্পর্কে তোমাদের যুক্তিসঙ্গত রিজার্ভেশনস আছে, সেগুলোকেও আমি অস্বীকার করছি না, কিন্তু এরপরও ব্রিগেডিয়ার খালেদের চিফ হবার লাইফ লং অ্যাম্বিশন ফুলফিল করে দিলে জিয়ার তুলনায় তাকে দিয়ে মোর এফিসিয়েন্টলি কাজ করানো যাবে। দেখো হাফিজ,
আমি স্বীকার আগেও করেছি, এখনো করছি। আশানুরূপভাবে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের নিরাশ হতে হচ্ছে জেনারেল জিয়া এবং প্রেসিডেন্ট মোস্তাকের জন্য। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছেন তারা, বুঝেই হোক আর না বুঝেই হোক। কিন্তু তাই বলে হঠাৎ করে এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আর্মির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে অপশক্তিকে সুযোগ করে দিতে হবে টু স্টেজ ব্যাক অ্যান্ড রিভার্স দ্য প্রসেস, সেটা কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না এবং আমাদের কাছেও সেটা গ্রহণযোগ্য নয়। তা যাক, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমার ধারণা এই সমস্ত বোঝাবুঝির সময় পার হয়ে গেছে, কারণ যে অঘটন কখনোই সম্ভব হতো না সেটাই ঘটিয়ে বসেছো তোমরা। এই অবস্থায় কোনো রক্তপাতের সূত্রপাত যাতে না ঘটে তার জন্যই আমরা স্বেচ্ছায় ছুটে এসেছি। এখন চলো ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল সাফায়েতকে সঙ্গে করে সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা যাক এই সংকটের রাহুগ্রাস থেকে দেশ ও জাতিকে কি করে উদ্ধার করা যায়। এই বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তবে সেটাও বলো পরিষ্কার করে, সেক্ষেত্রে আমরা ফিরে যাব। এরপর যা হবার তা হবে। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়েতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়েত চলে গেলেন নির্দেশ কার্যকরী করতে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম গায়ে মানে না আপনি মোড়ল। শেখ মুজিবকে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু হিসেবে মেনে নেওয়ার কোনো যুক্তি নেই। কোনো ব্যক্তিকে জাতির পিতার মর্যাদা দেবার বিষয়টি জনগণের আবেগের সাথে জড়িত। শক্তি প্রয়োগ করে কিংবা আইনের দাপটে ওই আবেগ সৃষ্টি করা সম্ভব নয়। স্বাধিকারের আন্দোলনের মুজিবের অবদান অন্যান্য নেতাদের মতোই সর্বজন স্বীকৃত। 1972 সালে শেখ মুজিব যখন ক্ষমতাসীন হন তখন তিনি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় নেতা। তার আমলেই দেশের সংবিধান প্রণীত হয়েছিল। সেখানে তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেবার জন্য জনগণের উপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। মাত্র 3 বছরের মাথায় দুঃশাসনের জন্য তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে। 1975 জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে স্বৈরাচারী একদলীয় বাকশাল কায়েম করে তিনি পারিবারিক রাজতন্ত্রই কায়েম করেছিলেন। স্বৈর শাসনের নাগপাশ থেকে জনগণকে মুক্তি করেছিল 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের পর খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়েছিলেন। 3 সশস্ত্র বাহিনীর প্রধান তার সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাকশালীয় সাংসদরা মোস্তাক সরকারের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করলেন না। শেখ মুজিবের মন্ত্রীদের বৃহদাংশ মোস্তাক সরকারে যোগ দিলেন। রক্ষী বাহিনীর প্রধান কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। পক্ষান্তরে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সে কথা ওই সময়ে যাদের বয়স অন্তত 10 থেকে 12 বছর তাদেরও স্পষ্ট মনে থাকার কথা। গত 15ই জুলাই 2001 সালের রাতে কেয়ারটেকার সরকার কায়েম হওয়ার পরপরই স্বতঃস্ফূর্তভাবে জনগণ বিপুল সংখ্যায় মুক্তির আনন্দ যেভাবে প্রকাশ করেছে, 75 আগস্টে জনগণ এর চেয়েও বহুগুণ বেশি আবেগ উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেছিল। উপরোক্ত প্রতিক্রিয়া এ কথাই প্রমাণ করে যে শেখ মুজিবকে জনগণ জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেনি, বরং তার কুশাসন থেকে মুক্তি পেয়ে পরম স্বস্তি বোধ করেছে এবং আনন্দ উৎসবে মেতে উঠেছে। এতেও প্রমাণিত হয় যে শেখ মুজিব কখনোই জনগণের মনে জাতির পিতা হিসেবে স্বীকৃতি লাভ করেনি। তা না হলে তার নিহত হবার কারণে রাস্তায় নেমে জনগণ অবশ্যই বিলাপ করত। বিলাপ করা তো দূরের কথা, কেউ প্রকাশ্যে সেদিন ইন্নালিল্লাহ পর্যন্ত পড়েছে বলেও নাকি জানা যায়নি। বঙ্গবন্ধু উপাধিতে যারা তাকে ভূষিত করেছিল তারাই আবার সে উপাধি ফিরিয়ে নিয়েছিল। এ ব্যাপারে পূর্বে আলোচিত হয়েছে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম 2রা নভেম্বর 1975 সাল। ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতি বিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করে। 1946 সালে জন্ম, বিএসসি গ্র্যাজুয়েট। 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল তিনি ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য। শেখ মুজিবের স্বৈর শাসনকালে 1974 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9 এর প্রয়োগে তিনি চাকুরিচ্যুত হন। 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক বৈপ্লবিক অভ্যুত্থানের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয়।
এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি অ্যাটাচড হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ায় পোস্টেড হন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্বও তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন। এরপর দেশে ফিরে নিজস্ব ব্যবসা শুরু করেন। তিনি বিবাহিত এবং এক কন্যার জনক। তার শখ হল বই পড়া, ভ্রমণ, খেলাধুলা এবং সঙ্গীত। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম সমসাময়িক ভাবনা। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস 7ই নভেম্বর 1975 এবং অব্যাহতি আইনসমূহ। এই অবিস্মরণীয় দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। তখন থেকেই দেশবাসী শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করে আসছেন। শুধুমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী বাকশালীরা দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে অস্বীকার করে আসছেন বোধগম্য কারণে। এমনটি করলে তাদের অতীত ঐতিহাসিক ব্যর্থতাকে মেনে নিতে হয়। তেমন ঔদার্য দেখানো শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো একটি দলের কাছ থেকে প্রত্যাশা করা কখনোই সম্ভব নয়। 1996 সালের নির্বাচনের প্রাক্কালে হিজাব ধারণ করে হাতে তাসবিহ নিয়ে নিজেদের অতীত ভুল ভ্রান্তির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা। ছলনাময়ী আচরণ, অস্থায়ী সরকারাধীন প্রশাসনের দুর্নীতিবাদ সুযোগ সন্ধানী একটি গোষ্ঠীর চক্রান্তের পরও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে সমর্থ হন হাসিনা ও তার দল আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর। কিন্তু ক্ষমতায় বসার পর মুহূর্তেই হিজাব ও তাসবিহ এর লেবাস পরিত্যাগ করে অল্প সময়ের মধ্যেই জনসম্মুখে শেখ হাসিনা এবং তার সহচরগণ স্বরূপে নিজেদের আত্মপ্রকাশ ঘটান। জনগণ বুঝতে পারেন আওয়ামী লীগে কোনো পরিবর্তন তো হয়নি, বরং জিজ্ঞাসা ও প্রতিহিংসা চিরতার্থ করার জন্য তারা জলার পেতনির চেয়েও আরও বেশি হিংস্র ও ভয়ঙ্কর মহিরু হতে পরিণত হয়েছে, যার ফলে 2001 সালের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের রাহুগ্রাস থেকে দেশ ও নিজেদের বাঁচাবার জন্য জাতি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয় ইতিহাসের আস্থা করে। শোচনীয় পরাজয় ঘটে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। ক্ষমতা গ্রহণের পরেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উদযাপনের জন্য ঘোষিত সরকারি ছুটির দিন বাতিল করে দেয় আওয়ামী সরকার। সংবিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে 15ই আগস্টের জনসমর্থিত সফল বিপ্লবের নায়কদের বিরুদ্ধে শুরু করা হয় মুজিব হত্যা ও জেল হত্যা বিচারের প্রহসন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটা বিরল ঘটনা। এমন ঘটনা জাতীয় ইতিহাসে ঘটে বিশেষ কোনো ক্রান্তি লগ্নে, বিশেষ এক পটভূমিকায়। আজ অবধি 7ই নভেম্বর নিয়ে নানা ধরনের বক্তৃতা, বিবৃতি ও প্রচারণা করা হলেও কি ছিল এর পটভূমি? কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিসের বিরুদ্ধে কাদের নেতৃত্বে ঘটেছিল এই অভ্যুত্থান, সেই সম্পর্কে কিছুই বলা হয় না। দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলও এই বিষয়টিকে রহস্যজনকভাবে পাশ কাটিয়ে যাচ্ছেন সতর্কতার সাথে। 7ই নভেম্বরের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে দেশবাসী, বিশেষ করে বর্তমান প্রজন্মকে অবশ্যই পরিষ্কারভাবে জানতে হবে কয়েকটি প্রশ্নের জবাব। কি উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? অগ্রণীর ভূমিকায় ছিলেন কারা? 1. কেন ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান? 2. কি উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? 3. কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিপ্লব? 4. অগ্রণীর ভূমিকায় ছিলেন কারা? এই প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেলে জাতীয় সংহতি দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই হয়ে থাকবে। জাতীয় চরিত্রে এর মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হবে না। 7ই নভেম্বরের চেতনা ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে 71-এর স্বাধীনতা সংগ্রাম থেকেই শুরু করতে হয়। 25শে মার্চ 71-এর কালো রাত্রিতে তদানীন্তন পাকিস্তানের অর্বাচীন সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনী যখন হায়নার মতো নজিরবিহীন পাশবিক বর্বরতায় পূর্ব পাকিস্তানের জনগণের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রস্তুতিহীন জাতিকে তোপের মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে
শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করে পশ্চিম পাকিস্তানের নিরাপদ আস্তানায় পাড়ি জমান। যাওয়ার প্রাক্কালে তিনি ছাত্র সমাজ ও আপামর জনগণের সব মিনতি ও অনুরোধ উপেক্ষা করে তার দলীয় নেতাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান। জাতীয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেবার আকুতিকে শেখ মুজিব খারিজ করে দিয়েছিলেন এই বলে যে বন্দুকের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। শেখ মুজিবের স্ত্রী এবং পরিবারের সদস্যগণ হলেন সরকারি অতিথি। তার এই ধরনের কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতায় জাতি ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই সন্ধিক্ষণে সেনাবাহিনীর এক অজ্ঞাত তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও কয়েকজন সমমনা তরুণ সহকর্মীদের পরামর্শে ও সহযোগিতায় চট্টলার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিলেন স্বাধীনতার। জাতির প্রতি আহ্বান জানালেন প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার। তার সেই দিক নির্দেশিকার ফলেই সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের কেন্দ্র করে সকল স্তরের জনগণ গড়ে তুলেছিলেন দেশব্যাপী জাতীয় প্রতিরোধ। তারই পরিণতিতে গড়ে ওঠে স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আমাদের মহান মুক্তি সংগ্রামের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতের কর্ণধার চাণক্য গোষ্ঠী। বন্ধুত্বের আবরণে দীর্ঘদিনের লালিত স্বপ্ন চিরথার্থ করার জন্য প্রণয়ন করে সুদূর প্রসারী এক নীল নকশা। মূল লক্ষ্য তাদের পরম শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তার শক্তির ভিতকে দুর্বল করে অখণ্ড ভারত পুনঃ প্রতিষ্ঠা করার চিরন্তন খায়েশ কায়েমের পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। একই সাথে স্বাধীন বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করা। জাতীয় মুক্তি সংগ্রামের সব কৃতিত্বের একক দাবিদার হিসেবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর ভারতীয় সমর্থন ও অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা নিবাসী অস্থায়ী প্রবাসী সরকার এবং পরবর্তীকালে মুজিব সরকার ভারতের সেবা দাসের ভূমিকা পালনের দাসখত লিখে দেয়। শুধুমাত্র ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন দিতে এবং লাখো শহীদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করতে এতটুকু দ্বিধাবোধ করেননি শেখ মুজিব ও আওয়ামী লীগ। শুধু কি তাই, ৭১ থেকে আজ অবধি জাতীয় মুক্তি সংগ্রামের একচ্ছত্র দাবিদার বলবার নির্লজ্জ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় ক্ষমতা কবজা করে দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করল মুজিব সরকার। মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী একদলীয় স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বিভীষিকায় আজও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে বাংলার মানুষ। শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিগত ৫ বছরের অপশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মুজিব আমলের সেই বিভীষিকাময় ইতিহাসকে বিশ্বাসযোগ্য করে তুলেছে বর্তমান প্রজন্মের কাছে। স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত হয়ে ফেরার পথে সদ্য প্রসূত দেশের জন্য দুটো উপহার নিয়ে আসলেন। এক, তিনি ভারতীয় শাসনতন্ত্রের 4টি নীতিকে আমাদের শাসনতন্ত্রের মূল স্তম্ভে প্রতিষ্ঠিত করলেন। হিটলারের মেইন ক্যাম্পের অনুকরণে মুজিববাদ নামক এক উদ্ভট রাজনৈতিক দর্শন উদ্ভাবন করলেন। দেশ বরেণ্য রাজনীতি বিশারদ এবং চিন্তাবিদদের কেউই তার সেই উদ্ভট সৃষ্টিকে রাজনৈতিক দর্শন হিসেবে স্বীকৃতি দিলেন না, বরং তারা মুজিববাদের মধ্যে স্বৈরতান্ত্রিক এক নায়কত্বেরই পূর্বাভাস দেখতে পান। 2, তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত রচয়িতার একটি কবিতাকেই পছন্দ করে সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন। এ ধরনের হঠকারিতা কার পক্ষে সম্ভব? একজন দেশপ্রেমিক না একজন দেশদ্রোহীর? এই বিচারের ভার থাকলো স্বদেশবাসীর উপরেই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকেই চাণক্যদের ওই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন নিঃস্বার্থ আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই। তাদের পক্ষে প্রবাসী সরকার ও শেখ মুজিবের সেবা দাসত্ব মেনে নেওয়া সম্ভব হয়নি। তারা কখনোই শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার নামে ইসলামাবাদের গোলামির পরিবর্তে দিল্লির দাসত্ব মেনে নিতে পারেননি। তাদের চেতনা ছিল সত্যিকার অর্থে স্বাধীন, সমৃদ্ধ, সুখী এক বাংলাদেশ। তাই স্বাধীনতা উত্তরকালে তারাই আওয়ামী বাকশালের স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তোলেন সংগঠিত প্রতিরোধ সংগ্রাম। কিন্তু রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাসের জাতাকলে প্রতিপক্ষের শক্তিকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। তাদের বেশিরভাগই ছিল জানবাজ মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর মুজিব সরকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয় জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে। স্বৈরশাসনের স্বার্থে বাংলাদেশের সামরিক বাহিনীকে মুজিব সরকার এবং আওয়ামী লীগ কখনোই জনগণের বিরুদ্ধে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারেনি। এর মূল কারণ, বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়েছিল
পরীক্ষিত জাতীয়তাবাদী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান থেকে দীর্ঘ কারা নির্যাতন ভোগকারী সেনা সদস্যদের সমন্বয়। তাই যুক্তিগত কারণেই বিশ্বের অন্য কোনো পেশাদার সামরিক বাহিনী থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর চরিত্র হল ভিন্ন প্রকৃতির। দেশ ও জনগণের স্বার্থই তাদের কাছে মুখ্য, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের কায়েমি স্বার্থ নয়। এর ফলে সামরিক বাহিনীকেও পড়তে হয় মুজিব সরকারের রোষানলে। পরিণামে সেনাবাহিনীতেও সময়ের প্রয়োজনে গড়ে ওঠে দুটি গোপন সংগঠন, সেনা পরিষদ ও গণবাহিনী। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্নে এই দুটি সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনের দেশপ্রেমিক, প্রগতিশীল ও জাতীয়তাবাদী অন্যান্য সংগঠন গ্রুপগুলোর অঙ্গীকার ছিল এক ও অভিন্ন। পার্থক্য ছিল নীতি আদর্শের। সেনা পরিষদের আদর্শ ছিল দেশপ্রেম, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধ। গণবাহিনীর আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আওয়ামী বাকশালী শাসনকাল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 1975 সালে শেখ মুজিব গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন, জাতির কাঁধে চাপিয়ে দেন স্বৈরতান্ত্রিক একদলীয় বাকশালী শাসনের জোয়াল। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। সরকারি নিয়ন্ত্রণে মাত্র 4টি দৈনিক রেখে বাকি সব প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। বিচার বিভাগের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিচার বিভাগকে প্রশাসনের অধীনস্থ করা হয়। এভাবেই আইনের শাসনের কবর রচিত হয়। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনীর শ্বেত সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেইমানের ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কলকারখানায় হরিলুট করেছিল। দেশে সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে তলাহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা ও বিশাখাপট্টনম বন্দরে খালাস পেত। 71-এর যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর 72-এ কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে 74-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে এ দেশের জনগণকে গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। 15ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো, তাহলে গণতন্ত্রের বদ্ধভূমিতে আজকের শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলেরও পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ মনে করতে থাকে। এই সমস্ত কিছুর পরও আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার সোল এজেন্ট বানাবার চেষ্টা করে আসছে নির্লজ্জভাবে। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল বীর বিক্রমকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার ও হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। 25 বছরের দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগই। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ নানা রকমের বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? 23 জানুয়ারি 1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 1974 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল। অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি সেদিন। এই তোফায়েল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন।
আর এই বাহিনীর হাতেই এ দেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে। সিরাজ শিকদারের হত্যার কথা আজও এ দেশবাসী ভুলে যাননি। 72 থেকে 75-এর 15ই আগস্ট অব্দি আওয়ামী বাকশালী শাসনকাল এ দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। 1979 সালের 4 এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের উপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোনো মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। 1979 সালের 4 এপ্রিল শেখ মুজিবের উপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15ই আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যু মুখে পতিত হন। এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদন ক্রমে। তিনি বলেছিলেন, 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 15 মিনিটের মধ্যে যে কুখ্যাত কালা কানুন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন 8 কোটি লোকের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিল একটি সংসদীয় কুদাতা। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে 1975 সালের 15ই আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। 2001 সালের নির্বাচনে 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এর নেতৃত্বে জোট সরকার দেশের শাসনভার গ্রহণ করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সৃষ্ট সার্বিক নৈরাজ্য ও ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বেসামরিক প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। জাতির প্রতি অঙ্গীকার পূরণের লক্ষ্যে জোট সরকার সাংবিধানিক ক্ষমতা বলে পরীক্ষিত দেশপ্রেমিক সামরিক বাহিনীকে নিয়োগ করে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করার জন্য। ফলে অতি অল্প সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটে, যার ফলে শান্তিপ্রিয় আপামর জনসাধারণ অভিনন্দন জানান অপারেশন ক্লিন হার্টকে। এই পরিপ্রেক্ষিতেই বর্তমান সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করিয়ে আইনে পরিণত করা হয়েছে তৃতীয় ইনডেমনিটি বিলটি। এক্ষেত্রেও প্রেক্ষাপট জাতীয় এবং জনস্বার্থ। দেশের বৃহত্তর জনগোষ্ঠী ইনডেমনিটি বিলটির বিষয়ে উচ্চবাচ্য না করলেও প্রথম এবং দ্বিতীয় ইনডেমনিটি সম্পর্কে নিশ্চুপ থেকে তৃতীয় এবং চতুর্থ ইনডেমনিটি আইন দুইটির বিরুদ্ধে জোর গলায় সোচ্চার হয়ে নানা ধরনের উদ্ভট অযৌক্তিক প্রচারণায় মেতে উঠেছে শুধুমাত্র আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে। শুধু কি তাই, 1996 নির্বাচনের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই সংবিধান কিংবা প্রচলিত আইনের বিধিবিধানের কোনো তোয়াক্কা না করে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংবিধানের 5ম সংশোধনীর অংশ 15ই আগস্ট এবং 7ই নভেম্বরের বিপ্লব সম্পর্কে প্রদত্ত ইনডেমনিটি আইন বাতিল করে মুজিব হত্যা বিচার এবং জেল হত্যা বিচারের প্রহসন শুরু করে চরম ধৃষ্টতার পরিচয় দেয় বিগত আওয়ামী লীগ সরকার। সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হলে সরকার মনোনীত কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবীর দ্বারা গঠিত একটি এমিকাস কিউরি সৃষ্টি করে সরকারের পক্ষে বক্তব্য দেওয়ানো হয় যে সংবিধানের 5ম সংশোধনীর ইনডেমনিটি অংশটি একটি কালা কানুন বিধায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও ওই আইন বাতিল করার সরকারি সিদ্ধান্ত সঠিক। এরপর আদালত এই বিষয়ে আর কোনো যুক্তিতর্ক শুনতে রাজি হয়নি। হঠকারী উন্নাসিকতার এক অদ্ভুত নিদর্শন। কোনো আইনের ব্যাখ্যা সংবিধানের বিধান অনুযায়ী অবশ্যই আদালত দিতে পারেন, কিন্তু আইনজীবীদের দ্বারা শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনো আইন বাতিল করা কিংবা কোনো সাংবিধানিক পরিবর্তন করার সরকারি সিদ্ধান্তকে সঠিক বলানো শুধু যে সংবিধানের অবমাননা তাই নয়, এ ধরনের আচরণ সমস্ত নৈতিক এবং মানবিক মূল্যবোধ ও নীতি আদর্শ যার উপর সামাজিক আইন প্রতিষ্ঠিত তার মূলেই কুঠারাঘাতের শামিল। সরকারি চাপের মুখেই হোক আর লাঠির ভয়েই হোক কিংবা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই হোক, যে সমস্ত আইনজীবী নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব বিসর্জন দিয়ে সরকারের তাবেদারি করে আইন বিভাগের সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের স্থান হবে ইতিহাসের আস্থা করে জনধিকৃত বিবেক বর্জিত আইন লঙ্ঘনকারী হিসাবে।
তাদের এই ধরনের হঠকারিতা ক্ষমার অযোগ্য হয়ে থাকবে চিরকাল। আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ 12 মে 2003 তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যৌথ অভিযান ছিল সময়ের দাবি। 14 কোটি মানুষের মানবাধিকার রক্ষার জন্য যাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের বিষয়টি ব্যক্তি পর্যায়ের ত্যাগ হিসাবে সরকারকে মেনে নিতে হচ্ছে। দায় মুক্তি সম্পর্কে তিনি বলেন, রক্ষী বাহিনী 1972 সালের ফেব্রুয়ারি কাজ শুরু করে। 8ই মার্চ আইন করে বৈধতা দেয়া হয়। এই বাহিনী 40,000 লোককে খুন করে, কিন্তু একটি খুনেরও বিচার হতে পারেনি। 1974 সালের 6 মে এই আইনটি সংশোধন করে বাহিনীটিকে দায়ে মুক্ত করতে 16A ধারা সংবিধানে সংযোজনের ফলে এ বিচার সম্ভব হয়নি। 40,000 লোকের হত্যার জন্য রক্ষী বাহিনীকে দায় মুক্তি প্রদানের পর যৌথ অভিযানের দায় মুক্তির ব্যাপারে সমালোচনা করার অধিকার আওয়ামী লীগের আর থাকতে পারে না। তার এই যুক্তির পরিপ্রেক্ষিতেই বলা চলে 1996 সালে ক্ষমতায় আসার পর 1975 সালের 15ই আগস্ট এবং 7ই নভেম্বর সম্পর্কে প্রদত্ত দায় মুক্তি আইনটি শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতায় বাতিল করে বিচারের প্রহসন করার অধিকারও আওয়ামী লীগের ছিল না। এই বিষয়ে কিন্তু মহামান্য মন্ত্রী তার বিবৃতিতে কিছুই উল্লেখ করলেন না। তিনি ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন কিনা সেটা সময়তেই পরিষ্কার হয়ে উঠবে। যাই হোক না কেন, তার এই একই যুক্তির ভিত্তিতে জনগণের প্রশ্ন, মহামান্য আইনমন্ত্রী জনাব মওদুদ আহমদ বর্তমান সরকারের আমলে 15ই আগস্ট এবং 7ই নভেম্বরের নায়কদের কারা প্রকোষ্ঠের ডেথ সেলে এখনো বন্দী করে রাখা হয়েছে কোন অধিকারে? বর্তমান জোট সরকারের কাছে দেশপ্রেমিক সচেতন জনগণের প্রত্যাশা, ইনডেমনিটির বিষয়ে প্রয়োজনে এমন শক্ত আইন প্রণয়ন করা হোক যাতে করে দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী কোনো অপশক্তি ভবিষ্যতে কখনোই সংবিধানের অবমাননা করার ধৃষ্টতা দেখাতে সক্ষম না হয়। একই সাথে বিগত আওয়ামী লীগ সরকার অসাংবিধানিকভাবে জিয়া সরকারের প্রদত্ত ইনডেমনিটি আইনটি বাতিল করে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং 75-এর নিঃস্বার্থ সূর্য সন্তানদের বিচারের প্রহসনের মাধ্যমে কারা প্রকোষ্ঠে তিলে তিলে মারার যে হীন পরিকল্পনা করেছিল, আইনগতভাবে সেই পরিকল্পনাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষিত করা হোক। এটা সত্যিই এক নির্মম পরিহাস। জাতীয় বীররা এখনো কারা প্রকোষ্ঠে মৃত্যুর দিন গুনছে জোট সরকারের আমলেও। জনমনের সব সন্দেহের অবসান ঘটানোর জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সরকারের উচিত কাল বিলম্ব না করে তাদের মুক্তিদান করে এবং যারা বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন তাদের দেশে ফেরার পথ সুগম করে দিয়ে জনগণের কাছে প্রমাণ করা যে জোট সরকার সংবিধানের পবিত্রতা বজিয়ে রাখতে বদ্ধপরিকর। একটি সত্য আজ সবাইকেই বুঝতে হবে, জাতির গৌরব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার সুযোগ কারোর জন্যই সৃষ্টি করার কোনো অবকাশ নেই। কারণ জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং অস্তিত্ব কায়েম রাখার শেষ আধার তারাই। ব্যক্তিগতভাবে বর্তমান জোট সরকারের নেত্রী শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি, সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন হিসাবে বিশেষভাবে শ্রদ্ধেয়। তার এই ইমেজকে আরও দৃঢ়ভাবে জনগণের মনে প্রথিত করতে হবে যাতে করে আগামীতে যে কোনো ক্রান্তি লগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং অকৃত্রিম জাতীয়তাবাদীরা তার উপর নিরঙ্কুশ বিশ্বাস এবং আস্থা রেখে তার গতিশীল নেতৃত্বে চিহ্নিত জাতীয় বিশ্বাসঘাতক এবং তাদের দোসর এবং বিদেশি প্রভুদের দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে এক অপরাজয়ী শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারে। বিভিন্নমুখী চক্রান্তের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে শুধুমাত্র দল বা জোট নয়, সেনাবাহিনী এবং জনগণের আস্থা ও শক্তির উপরেই শুধুমাত্র বর্তমান জোট সরকারকেই নয়, আগামীতেও যে সমস্ত সরকার নিজেদের জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক হিসাবে দাবি করবেন তাদের সবাইকেই নির্ভরশীল হতে হবে। কারো পক্ষেই অস্বীকার করার কোনো অবকাশ নেই যে জাতীয় রাজনীতির ধারা প্রবাহে এই প্রপঞ্চটি একটি ঐতিহাসিক সত্য হিসাবেই প্রমাণিত। চারিত্রিক দৃঢ়তা, সততা, বিচক্ষণতার সাথে সময়ের দাবি মেনে নেওয়াটাই যুক্তিসঙ্গত। তেমনটাই না করা হলে অতীতের অত্যাবশ্যক ঘটনাসমূহ যথা 26-27 মার্চ 1971 মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন, 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব এবং অপারেশন ক্লিন হার্টের মতো প্রতিটি ঘটনার সাথে যেখানে জড়িয়ে আছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের সাচ্চা ও নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী জনগণ, তার পুনরাবৃত্তি কখনো ঘটবে বলে আশা করা যায় না। তাদের কেউই ভবিষ্যতে জাতীয় সংকটের সন্ধিক্ষণে বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের মহৎ উদ্দেশ্যে আগুয়ান হওয়ার উদ্দীপনা, উৎসাহ, প্রেরণা কিংবা সাহস কখনই পাবেন না। পরিশেষে জাতি নিমজ্জিত হবে আত্মঘাতী এক চরম হতাশায়।
দেশকে যারা ভালোবাসেন তারা এমন হতাশাগ্রস্ত বাংলাদেশ কখনোই চান না। দুঃখজনক, শক্তিহীন, নেতিবাচক মানসিকতার শিকড় জাতীয় পরিসরে প্রথিত হবার আগেই এর আশু প্রতিবিধান একটি অত্যাবশ্যক করণীয়। বর্তমানে প্রচলিত যে আইন ও সাংবিধানিক বিধিবিধান রয়েছে তাকে আরও জোরদার করতে হবে, নিচ্ছিদ্র করতে হবে আইনকে সব ফাঁক ও চোরা গুলিগুলো বন্ধ করে দিয়ে। প্রয়োজনে প্রণয়ন করতে হবে নতুন আইন এবং সাংবিধানিক বিধিবিধানে এই বিষয়ে এমনভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে যাতে সেনাবাহিনী ও জাতীয়তাবাদীদেরকে কেউই ভবিষ্যতে যেন আর কখনোই কাঠগড়ায় টেনে নিয়ে যাবার সাহস না পায় জাতীয় ক্রান্তি লগ্নে সংকট মোকাবেলার দায়িত্ব পালন এবং কৃতকর্মের জন্য। এই ধরনের ঔদ্ধত্য তাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রকাশ্য অপমান বিধায় অসহনীয় এবং সম্পূর্ণরূপে অগ্রহণীয়। শুধুমাত্র এ ধরনের ফলপ্রসূ আইন এবং সাংবিধানিক বিধিবিধানের পরিবর্তনই হতে পারে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের একমাত্র রক্ষা কবচ। শুধু তাই নয়, সর্বকালের জন্য বাংলাদেশ পরিণত হতে পারে এক দুর্জয় ঘাঁটিতে। যত সত্বর শুভবুদ্ধির উদয় হবে জনগণ ও নেতা নেত্রীদের মানসিকতায় এবং উপরে যা লিপিবদ্ধ করা হলো তারা এর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হবেন, ততই মঙ্গল হবে দেশ ও জাতির। ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে আজ পর্যন্ত বই কথা কয় চ্যানেলের সাথে আছেন। আজকের এই পর্বটির মাধ্যমে আমি মেজর ডালিম বলছি, এই বইটির যাত্রা শেষ হলো। এই বইটি শুধুমাত্র ইতিহাসের একটি দলিল নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের নানান অজানা অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। যারা এই পুরো যাত্রায় আমার সাথে থেকেছেন তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া এই চ্যানেল এত দূর আসতে পারত না। সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের বই পড়ার ইচ্ছে রয়েছে আমাদের। আপনারা পাশে থাকবেন, উৎসাহ দেবেন, আর আমরা একসাথে ছড়িয়ে দেব সঠিক ইতিহাসের কথা। ধন্যবাদ সবাইকে। আমাদের এই যাত্রা কেবল শুরু। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো বই নিয়ে আপনাদের সামনে আসব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।